কিছুক্ষণের মধ্যে প্লেন পুরোপুরি টেক অফ করে সোজা হয়ে গেল। নূর এবার একটু শান্ত হয়ে এলো। আদিত্য নূরের মাথায় হাত বুলিয়ে বলল, দেখো সব ঠিক হয়ে গেছে। জানালার বাইরে তাকিয়ে দেখো, কত সুন্দর লাগছে দেখতে। আদিত্যের কথায় নূর এবার ধীরে ধীরে মাথা তুলে জানালার বাইরে তাকালো। বাইরের দিকে তাকিয়ে সত্যি নূর মুগ্ধ হয়ে গেল। উপর থেকে নিচে সবকিছু কত ছোট ছোট লাগছে। ছোট ছোট ঘরবাড়ি, গাছগাছালি, নদী নালা সবই দেখা যাচ্ছে। জানালার পাশ দিয়ে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা দেখা যাচ্ছে। সবকিছু অপূর্ব, অতুলনীয় লাগছে ওর কাছে। নূরের ইচ্ছে করছে হাত বাড়িয়ে মেঘগুলোকে ছুঁতে, তবে আফসোস এখন এটা সম্ভব নয়। তাই মুগ্ধ নয়নে তাকিয়ে সব কিছু উপভোগ করছে। আর আদিত্য তার এঞ্জেলের মুগ্ধতা দেখে মুগ্ধ হচ্ছে। যথাসময়ে প্লেন কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করলো। সবাই একে একে নেমে এলো। প্লেন থেকে নেমে ওরা এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ালো। আদিত্য আগে থেকে গাড়ি বুক করে রেখেছিল, তাই ওদের জন্য আগে থেকে এয়ারপোর্টের বাইরে একটা গাড়ি অপেক্ষা করছিল। আদিত্য ড্রাইভারকে ফোন করতেই একটু পরে একটা ব্ল্যাক হাইস কার এসে ওদের সামনে থামলো। সবাই যার যার মতো গাড়িতে উঠে বসলো। আদিত্য ড্রাইভারকে প্রথমে ওদের বুক করা রিসোর্টে নিয়ে যেতে বলল। গাড়ি চলছে আপন গতিতে। নূর জানালার বাইরে তাকিয়ে দুপাশে সারিবদ্ধ সবুজ গাছগাছালি দেখছে। নূর যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। আদিত্য কলাবতী বিচের কাছে একটা নামি দামি রিসোর্ট বুক করেছে। গাড়ি সেদিকেই যাচ্ছে। গাড়ির ভেতর থেকে বড় বড় নারকেল গাছের সারি আর সমুদ্র দেখা যাচ্ছে। নূরের যেন আর তর সইছে না, কখন ও ওই সমুদ্রের পানিতে নামতে পারবে। কিছুক্ষণের মধ্যে ওরা রিসোর্টে চলে এলো। রিসোর্টে এসে আদিত্য রিসিপশন থেকে চাবি নিয়ে সবাইকে যার যার রুমের চাবি দিয়ে দিল। আদিত্য দুটো হানিমুন সুইট বুক করেছে, একটা ওর আর নূরের, আরেকটা বিহান আর আয়াতের জন্য। আর দুটো আলাদা রুম বুক করা হয়েছে আবির আর নীলার জন্য। আদিত্য সবাইকে ওদের চাবি দিয়ে বলল, আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেব, তারপর আবার বের হব। সবাই খুশি খুশি রাজি হলেও আবির মুখ ফুলিয়ে রেখেছে। সেটা দেখে আদিত্য বলে উঠল, কি রে, তোর আবার কি হলো? এইভাবে বাংলার বাচ্চার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? আবির করুণ সুরে বলল, ভাইয়া এটা কেমন কথা? মানে তোমরা দুজন যার যার পার্টনার নিয়ে একসাথে থাকবে, আর আমার বেলায় এমন অবিচার কেন? যাও, খেলবো না আমি। না মানে বলছিলাম যে নীলা বেচারি একা একা তো ভয় পাবে, তাই না? তাই বলছিলাম যে আমরা একই রুমে থাকি না। নীলা ভ্রুকুচকে বলে উঠল, ও হ্যালো, আপনাকে কে বললো আমি ভয় পাবো? আমি মোটেও ভয় পাই না, আমি একাই থাকতে পারবো। আবির দাঁতে দাঁত চেপে বলল, তুমি চুপ থাকো না, তুমি একটা ছোট মানুষ, তুমি কিছু বোঝো না। এবার আদিত্য বলল, হয় বুদ্ধিমান, নিজের ফালতু আইডিয়া তোর কাছেই রাখ। শেয়ালের কাছে মুরগি বাকি দেওয়ার মতো বোকা আমি না। এখন ড্রামা বন্ধ কর, নিজের রুমে যা। বেচারা আবির অগত্যা মলিন মুখে নিজের রুমের দিকে এগোলো। বাকিরাও যা যার রুমে গেল। বিহান আর আয়াত ওদের রুমে ঢুকতেই বিহান বেডের উপর ঠাস করে চিত হয়ে শুয়ে পড়ল। আয়াত বিহানের কাছে এগিয়ে এসে বলল, এ কি, আপনি এখন শুনেন কেন? ভাইয়া কি বললো শোনেননি? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিন, আবার বের হতে হবে। বিহান হঠাৎ আয়াতের হাত টেনে ধরে নিজের উপর ওকে ফেলে দিল। আয়াত চমকে উঠে বলল, আরে কি করছেন, ছাড়ুন, ফ্রেশ হতে হবে তো। বিহান আয়াতের গলায় মুখ ডুবিয়ে নেশা আলো কণ্ঠে বলল, ছাড়ো না বাইরে যাওয়া, ওদের যেতে দাও। আমার তো রুমেই ভালো লাগছে। আমরা আজকে রুমে থাকি না, শুধু তুমি আর আমি, আর কেউ না। ভেবে দেখো কত মজা হবে। আয়াত বলে উঠল, এই না, একদম না। দেখুন, একদম এসব চিন্তা ভাবনা করবেন না। আমি কিন্তু বেড়াতে এসেছি, সমুদ্র দেখতে এসেছি, রুমে ঢুকে বসে থাকতে আসিনি। এমন করলে কিন্তু আমি কথা বলবো না। প্লিজ উঠুন না। ওকে বাবা, উঠছে। তোমাদের না ভালো জিনিসের কদর নেই। কত সুন্দর একটা অফার দিলাম, তাও কান্দে। নিজে জামাই চাইতে আজ ওই সমুদ্র বড় হয়ে গেল। কি আছে ওই সমুদ্রে? খালি পানি আর পানি। এটা কোনো দেখার জিনিস হলো? সে আপনি বুঝবেন না। তাড়াতাড়ি যান, ফ্রেশ হয়ে নিন।
হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কথাটা বলে বিহান গাল ফুলিয়ে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আয়াত মুচকি হেসে উঠে গিয়ে লাগেজ খুলে দুজনের কাপড় বের করলো। আদিত্যরা ওদের রুমে ঢুকলো। নূর রুমে ঢুকে হা হয়ে গেল। রুমটা খুবই চমৎকার, হয়তো রিসোর্টের সবচেয়ে বেস্ট রুম এটা। জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। নূর দ্রুত গিয়ে জানালা খুলে দিতেই ঠান্ডা দমকা হাওয়া এসে নূরের মুখে লাগলো। নূর আবে এসে চোখ বন্ধ করে নিল। শরীরটা যেন শীতল হয়ে গেল ওর। আদিত্য মুচকি হেসে নূরের কাছে এসে পেছন থেকে দুই হাতে নূরের কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে বলে উঠল, রুমটা পছন্দ হয়েছে আমার অ্যাঞ্জেলা? নূর আদিত্যের কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলল, শুধু পছন্দ না, অনেক 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 পছন্দ হয়েছে। আমার তো আর তর্স হয়েছে না। আমরা কখন সমুদ্রে যাব বলো না। যাবো, একটু পেশেন্স রাখো, আগে ফ্রেশ হবে, চলো। নূর মাথা ঝাঁকিয়ে কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে গেল। কিছুক্ষণ পর সবাই আবার নিচে নেমে এলো। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে বিচের দিকে গেল। বিচে আসতেই নূরের খুশি আর দেখে কে। সমুদ্রের সৌন্দর্যে বিমোহিত হয়ে গেল নূর। সমুদ্রের পানিতে পা ডুবাতেই নূরের সারা শরীর যেন শিরশির করে উঠল। আনন্দ চিত্তে নেচে উঠল মনটা। আবির তো এসেই নেমে পড়েছে পানিতে। বিহান দুষ্টু হেসে বলল, পানিতে যেন মুইতে দিস না, তোর তো আর ভরসা নেই। বিহানের কথায় আবির তেড়ে এলো বিহানের দিকে, আর বিহানও দৌড়াতে লাগলো। আবির একসময় বিহানকে ধরে পানির ভেতর চেপে ধরে বলল, হারামি, আমি মুতি না, তাহলে তুই এখন সেটা খা। ওদের কাণ্ড দেখে সবাই হাসছে। একটু পরে আবির আর বিহান দুজনেই পানিতে মাস্তি শুরু করে দিল। দুজন একসাথে পানির ভেতর নাচতে নাচতে গান গাইছে। আয়াত আর নীলাও হাঁটু পানিতে নেমে পানি ছিটাছিটি করছে। ওদের পানিতে মাস্তি করতে দেখে নূরেরও পানিতে নামতে ইচ্ছা করলো, কিন্তু আদিত্য ওর হাত ধরে রেখেছে দেখে ও পারছে না। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ো না, আমিও পানিতে নামবো। আদিত্য বলে উঠল, না, এখানে নামা যাবে না। দেখছো না আশেপাশে কত মানুষ? সাদমান শাহের আদিত্যর স্ত্রী এইভাবে সবার সামনে ভেজে সরে থাকবে, সেটা কখনোই সম্ভব না। আদিত্যের কথায় নূরের মনটাই খারাপ হয়ে গেল। সমুদ্রে এসে যদি পানিতেই না নামলো তাহলে আসার কি দরকার? নূর অভিমানে সরে বলল, ঠিক আছে, তাহলে আর এখানে থেকে কি লাভ? চলো রিসোর্টে ফিরে যাই। ঠিক আছে, চলো। আদিত্য নূরের হাত ধরে হাঁটা শুরু করলো। নূর আরো অবাক হয়ে গেল। ও তো ভেবেছিল ওর মন খারাপ দেখে আদিত্য রাজি হয়ে যাবে, কিন্তু সে তো ওর মন খারাপকে নির্দ্বিধায় উপেক্ষা করে দিল। নূরের এবার কান্না পাচ্ছে, ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যেতে, কিন্তু মানুষজনের সামনে এভাবে সিন ক্রিয়েট করা যাবে না। তাই নূর ওভাবে অভিমান করে আদিত্যের সাথে যেতে লাগলো। একটু পর নূর দেখলো আদিত্য রিসোর্টের দিকে না, অন্য দিকে যাচ্ছে। নূর সেটা দেখে একটু ভ্রু কুঁচকালো, তবে অভিমানের কারণে কিছু বলল না। আজ সে কথাই বলবে না আদিত্যর সাথে, মনে মনে প্রমিস করে নিয়েছে। এভাবে বিচ দিয়ে হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে এসেছে। এদিকে তেমন কোনো লোকজন দেখা যাচ্ছে না। জায়গাটা খুব সুন্দর, মানুষের কোলাহল না থাকায় এদিকটা অনেক মনোরম আর নিলিবিলি। নূর মুগ্ধ হয়ে দেখতে লাগলো। তখনই আদিত্য বলে উঠল, নামবে পানিতে? নূর অবাক হয়ে আদিত্যের দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি তো বললে নামতে পারবো না। আদিত্য মুচকি হেসে বলল, আমি বলেছিলাম ওখানে নামা যাবে না, তার মানে এই না যে আমি আমার অ্যাঞ্জেল ইচ্ছে পূরণ করবো না। ওখানে মানুষ ছিল তাই নামতে দেয়নি। তবে এখানে কেউ নেই, এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে জনসাধারণের আসার পারমিশন নেই। তবে আমি এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। আর তুমি তো জানোই তোমার হাজব্যান্ডকে মানা করার ক্ষমতা কারণ নেই। নূর খুশিতে আত্মহারা হয়ে গেল। ফটাফট আদিত্যের গালে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট। আদিত্য তৃপ্তির হাসি দিয়ে প্যান্টের নিচের অংশ গুছিয়ে নিল। তারপর নূরের হাত ধরে ধীরে ধীরে পানিতে নামলো। নূর তো পানিতে নেমে বাচ্চাদের মতো লাফাতে শুরু করে দিল। হাঁটু পানিতে নেমে হাত দিয়ে পানি ছিটাছিটি করছে।
নূর দুষ্টুমি করে দুই হাতে পানি নিয়ে আদিত্যের দিকে ছুঁড়ে মারল। আদিত্য মুখের উপর হাত দিয়ে বলল, কি করছে আঞ্চেল? নূর আদিত্যের কথায় পাত্তা না দিয়ে আরো বেশি করে পানি মারতে লাগলো। তাই এবার আদিত্য নূরকে পানি মারতে শুরু করলো। নূর আদিত্যের সাথে পেরে না উঠে পানির ভেতর থেকে একদলা বালি তুলে নিয়ে আদিত্যের গায়ে ছুঁড়ে মারলো। আদিত্য থেমে গিয়ে একবার নিজের গায়ের দিকে আরেকবার নূরের দিকে তাকালো। নূর জিভ দেখিয়ে বলল, এখন কেমন লাগে? আমার সাথে পাঙ্গা নিলে এমনই হবে। তবে রে দুষ্ট, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে আদিত্য নূরের দিকে তেড়ে আসতে লাগলো। আর নূর তা দেখে হাসতে হাসতে পানির ভেতর দৌড়াতে লাগলো। আদিত্য হাসি মুখে নূরের পেছনে দৌড়াচ্ছে। একসময় নূরের কাছে এসে ওকে ধরে ফেলল। দুই হাতে পেছন থেকে নূরের কোমর জড়িয়ে ধরে উঁচু করে গোল গোল ঘোরাতে লাগলো। আর নূর খিলখিল করে হাসতে লাগলো। এরপর আদিত্য নূরকে পাজাকলা করে তুলে নিয়ে গভীর পানিতে এগিয়ে গেল। বুক সমান পানিতে এসে আদিত্য নূরের দুই পা নিজের কোমরের সাথে পেঁচিয়ে নূরকে কোলে নিয়ে বসিয়ে দিল। নূরের চোখের দিকে তাকিয়ে বলল, আর ইউ রেডি? নূর মাথা নিচু করে মাথা হালকা ঝাঁকালো, মানে সে রেডি। আদিত্য মুচকি হেসে নূরের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে নূরকে নিয়ে পানিতে ডুব দিল। হেমন্তের আগমন ঘটেছে। বাতাসের আনাগোনায় শীতল ভাব শুরু হয়েছে। মেঘলা মেঘলা দিন, মাঝে মধ্যে মিষ্টি রোদে রুকিঝুঁকি, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি। ভোরের দিকে হালকা ঠান্ডা হলেও দুপুরের তপ্ত রোদে ঘেমে একাকার। এমন মৌসুমে যেন ভ্রমণের আসল স্বাদ পাওয়া যায়। গতকাল ওরা সবাই অনেক মজা করেছে। কলাবতী বীচের পর সুগন্ধা বীচও ঘুরেছে ওরা। ছেলেরা 3 জন স্পিড বোট আর ঘোড়ার সওয়ারি করেছে। আর মেয়েরা পাশের মার্কেটে গিয়ে হরেক রকমের কেনাকাটা করেছে। আরও অনেক মজা করেছে সবাই। আজ এসেছে ইনানি বীচ। সবাই সকাল সকালই রেডি হয়ে নাস্তা করে এখানে পৌঁছেছে। ওরা একটা লোকাল জিপ ভাড়া করে এসেছে। এখানকার পরিবেশটা মনোমুগ্ধকর। সবার মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। স্পেশালি নূরের কাছে আরও বেশি ভালো লাগছে। আদিত্য আর নূর হাত ধরে বালুর নরম বিছানায় হাঁটছে। সমুদ্রের ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আকাশটা মেঘলা হওয়ায় পরিবেশটা আরও বেশি অপূর্ব হয়ে উঠেছে। সামনেই আকাশচুম্বী হয়ে দাঁড়িয়ে আছে সারি সারি ঝাউবন আর নারকেল গাছ। আর নিচ দিয়ে কত শুকনো নারকেল পড়ে আছে। সামনে বিশাল সমুদ্রের নীল জলরাশির শো শো গর্জনে অতুলনীয় অনুভূতি হচ্ছে। আবি নারকেল গাছ দেখে বিহানের দিকে তাকিয়ে বলল, চল, আমি আর তুই মিলে এখানে ডাবের দোকান দিই। ভালো না আইডিয়াটা? এক ডাব 10 টাকা। দেখবি আমাদের ব্যবসা একদম জমজমাট হয়ে যাবে। বিহান বলে উঠল, হ্যাঁ ওইসব তো বুঝলাম, তাই ডাব পারবোটা কেডা? তুই পারবি? নারকেল গাছ তো দূরে থাক, জীবনে কখনো কলা গাছও চড়ছস? আইসে আমার ব্যবসায়ী। এমনভাবে বলছিস যেন তুই সকাল দুপুর এই কাজই করিস। রাতের বেলায় কি নারকেল গাছে উঠে পার্ট টাইম ভূতের কাজ করিস? করি তো, তুইও করবি নি? অনেক ফিমেল ভূত ফলোয়ার পাবি, লাইফ সেট হইয়া যাইব মাইরি। কথাটা বলে বিহান হাসতে লাগলো। বাকিরা ওর সাথে যোগ দিল। নূরের খুব ইচ্ছা করছে খালি পায়ে হাঁটার। নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমি জুতো খুলে খালি পায়ে হাঁটি। আদিত্য বলে উঠল, এই না না, একদম না। বিচে অনেক ভাঙা ঝিনুক আর শামুকের টুকরো থাকে, পায়ে বেঁধে যেতে পারে। এবার আর নূরের রাগ হলো না, বরং আদিত্যের প্রতি আবেগী হয়ে উঠল। ইচ্ছে করছে সবার সামনে জড়িয়ে ধরে বলতে, তুমি এত ভালো কেন বাসো? মাঝে মাঝে একটু কম ভালোবাসলেও তো হয়। এত ভালোবাসা যে রাখার জায়গা পাই না আমি। নূর মায়াবী চোখে আদিত্যের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। আদিত্য নূরকে ভাবে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কি হচ্ছে আঞ্চেল? আজকে আমাকে বেশি হ্যান্ডসাম লাগছে? নূর কিছু না বলে মুচকি হেসে আদিত্যের এক বাহু জড়িয়ে ধরে কাঁধে হালকা করে মাথা রাখলো। একটু পরে ওরা সবাই বিচে জমে থাকা পাথরগুলোর উপরে গিয়ে বসলো। পাথরগুলো একটু শ্যাওলা হয়ে কেমন পিচ্ছিল হয়ে আছে।
আদিত্য নূরের হাত ধরে সাবধানে একটা বড় পাথরের উপর বসালো, তারপর নিজেও ওর পাশে বসলো। নূর আদিত্যের কাঁধে মাথা রেখে সমুদ্র বিলাস করতে লাগলো। আদিত্য ক্যামেরা বের করে ওদের এই সুন্দর মোমেন্টটা ক্যাপচার করে নিল। তারপর আরও অনেক ছবি তুলতে লাগলো। নীলা নানান পোজে ছবি তুলছে, আর আবি শুধু ক্যাপচার করেই যাচ্ছে। আয়াত বিহানের পাশে বসে সমুদ্র দেখছে। সমুদ্রের পানির উত্তাল ঢেউয়ের শো শো শব্দ আর এমন মনোমুগ্ধকর পরিবেশে আয়াত আনমনেই গেয়ে উঠল। দূর দিন পাশে, এটা কি? আয়াতের সাথে নূর আর নীলাও দুজনেই সুর মিলিয়ে গেয়ে উঠল। ইনানি বিচে আরও কিছুক্ষণ থেকে ওরা একটা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টে এসে একটু ফ্রেশ হয়ে খাবারের জন্য টেবিল বুক করে বসে পড়লো ওরা। ওয়েটার মেনু নিয়ে আসলে আদিত্য সবার দিকে তাকিয়ে বলল, কি খাবে তোমরা? এখানে অনেক ভালো ভালো সামুদ্রিক মাছের আইটেম আছে, যেমন চিংড়ি, রূপচাঁদা, ছুরি, কোরাল, লইটা আর শুটকি মাছের ভর্তাও আছে। নূর বলে উঠল। আমি শুটকি ভর্তা খাবো। আয়াত আর নীলাও শুটকি ভর্তার কথাই বলল। আবির বলে উঠল, আমি তো ভাই সবগুলোই খাবো, আমার জন্য সব আইটেমই অর্ডার করো। বিহান তার বিশেষ টিপ্পনি করে বলল, এত যে হুন্দাইবি হজম করবার পারবি তো? শেষে জানি সব রাস্তায় ঢাইল্লা ঢুইল্লা থুই আসস। আর যদি গাড়ির ভিতরে কোনো গ্যাস ছাড়ছস, খবর আছে তোর। এক্কেরে উষ্টা মাইরা গাড়ি থেকে ফেলাই দিমু। আবির দাঁত কিড়মির করে বলল, ওই, তোর লজ্জা করে না বউয়ের বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলতে? তোরে না বলছি সম্মান দিয়ে কথা বলবি, সবসময় সালাম দিয়ে কথা বলবি। বিহান একটা শয়তানি হাসি দিয়ে বলল, আরিব্বাস, আমি তো ভুলেই গেছিলাম, তুই আবার আমার হুমন্দি লাগোস। তোরে তো সম্মান দেওয়াই হয় নাই। খাড়া, অহনি সালাম করতাছি। কই তোর পাজোড়া কই? কথাটা বলে বিহান আবিরের এক পা ধরে উপর দিকে তুলে ফেলল। আর বেচারা আবির চেয়ার উল্টে নিচে পড়ে গেল। এদের কাণ্ড দেখে সবার হাসার রোল পড়ে গেল। আবির রেগে গিয়ে উঠে বসে বিহানের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলে উঠল, হারামি, এটা কেমন সম্মান? লে হালুয়া, তুই তো কইলি সালাম করতে, আর পাও না ধরলে সালাম কেমতে করুম? তাই বলে পা ধরে উপরে তুলতে হবে? তুই ঝুঁকে সালাম করতে পারিস না? বিহান অ্যাটিটিউড দেখিয়ে বলে উঠল। বিহান কখনো কারো সামনে ঝুঁকে না, বুঝছস? আর আমি আমার বোনেরে আর তোরের সাথে থাকতে দিব না। তো নিয়ে যা, কে ঠেকাইছে? আদিত্য এবার একটু ধমকে সরে বলল, কি শুরু করেছিস তোরা বাচ্চাদের মতো? দেখ, সবাই দেখছে, এখন চুপচাপ খেয়ে নে। একটু পরে খাবার আসলে সবাই খাওয়া শুরু করলো। সবাই খুব তৃপ্ত সহকারে আহার গ্রহণ করলো। খাবারগুলো সত্যি অনেক মজাদার ছিল। খাবার শেষে সবাই সবার পছন্দের ডেজার্ট অর্ডার করলো। নূরের জন্য ওর ফেভারিট রসমালাই অর্ডার করলো আদিত্য। খাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লো ওরা। আবারও ওদের রিজার্ভ করা একটা জিপ এসে বসলো। এবার ওরা হিমছড়ি যাবে। হিমছড়ি পাহাড়, ঝর্ণা আর বিচ ঘুরবে। কিছুক্ষণ পরে জিপ চলতে শুরু করলো। জিপের ছাদ খোলা হওয়ায় শো শো করে বাতাস লাগছে। আবির আর বিহান উঠে দাঁড়িয়ে বাতাস খেতে খেতে চারপাশের সবকিছু দেখতে লাগলো। ওদের দেখে নূর ও আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমি দাঁড়িয়ে দেখবো প্লিজ। আদিত্য মুচকি হেসে বলল। ঠিক আছে। আদিত্য নূরের হাত ধরে ওকে নিয়ে দাঁড়ালো। উঠে দাঁড়াতেই শো শো বাতাসে নূরের চুলগুলো সব আদিত্যের মুখে বাড়ি খাচ্ছে। নূরের প্রচুর ভালো লাগছে। দুই পাশে সারি সারি গাছগাছালি আর পাহাড়ের সৌন্দর্য দেখা যাচ্ছে। একটু পরে আয়াত আর নীলাও উঠে দাঁড়িয়ে মোমেন্ট এনজয় করতে লাগলো। আবির ক্যামেরা চালু করে সব ভিডিও করতে লাগলো। আরও কিছুক্ষণ পর ওরা হিমছড়ি এসে পৌঁছালো। জিপ থেকে নেমে ওরা হেঁটে হেঁটে হিমছড়ি পাহাড়ের ঝর্ণার দিকে এগিয়ে গেল। আদিত্য সবসময়ের মতো নূরের হাত ধরে হাঁটছে। পাহাড়ি রাস্তা হওয়ায় হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। তার উপর এদিকে একটু বৃষ্টি হওয়ায় রাস্তাটা আরও কাদা কাদা হয়ে আছে আর পিচ্ছিল কিছুটা। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তোমার হাতের সমস্যা হলে আমি করে নিব? নূর চোখ বড় বড় করে বলল, এই না না, একদম না, আমি একদম ঠিক আছি। সবার সামনে এভাবে কোলে নেবে না কিন্তু।
আরে আমার বউকে আমি করে নেব, এতে সবার কি আসে যায়? হ্যাঁ, অনেক যায় আসে। আমি নিজের পায়েই হাঁটতে পারবো, কোলে নিতে হবে না। আবির পেছন থেকে বলে উঠল, আরে ভাই, তোমার এত কোলে নেওয়ার শখ থাকলে আমাকে নাও না। আমার তো হাঁটতে হাঁটতে পা লেগে গাছ হয়ে ফল ফলিশও ধরে গেছে। বিহান তার বিশেষ টিপ্পনি করে বলল। পোকা ধরা ফল হইব, বান্দেরও খায় না। এভাবে হাসাহাসির মধ্যে ওরা ঝর্ণার কাছে এসে পৌঁছালো। ঝর্ণা দেখে সবার মন জুড়িয়ে গেল। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা ধারায় ঝুমঝুম শব্দ আর স্বচ্ছ পানির কলরবে নেচে উঠেছে মন। নূরের খুব ইচ্ছা করছে ঝর্ণার পানি ধরার। তার ইচ্ছার কথা আদিত্যকে বলতেই আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে ঝর্ণার কাছে নিয়ে গেল। ঝর্ণার কাছে দাঁড়িয়ে দুহাতে ঝর্ণার পানি ধরছে নূর। নূরের যে কি খুশি লাগছে, অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আবির ক্যামেরা বের করে ওদের ছবি তুলে নিল। বাকিরাও একে একে ঝর্ণার পানিতে নিজেদের স্নিগ্ধ করে নিল। আর আবির তো গায়ের টি শার্ট খুলে সোজা ঝর্ণার নিচে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে গেল। আর ওখানকার মেয়েগুলো সব হাঁ করে আবিরের দিকে তাকিয়ে আছে। নীলা তো শুধু রাগে কটমট করছে, মনে মনে শুধু ভাবছে, একবার শুধু একলা পাই, তারপর সব হিরোগিরি ছুটিয়ে দিব। একটু পরে ওরা আবার ব্যাক করলো। ঝর্ণার দেখার পরই ওরা হিমছড়ি সমুদ্র সৈকতও দেখলো। তারপর আবার জিপে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। কক্সবাজার আসতে আসতে বিকেল হয়ে গেল। হাতে সময় থাকায় ওরা আজ লাবণী পয়েন্টে আর শৈবাল পয়েন্টেও যাওয়ার সিদ্ধান্ত নিল। লাবণী পয়েন্ট ঘুরে ওরা শৈবাল পয়েন্টে এলো। এই জায়গাটাও অসম্ভব সুন্দর। বিচের পাশেই ঝাউবনের ভেতর চিকন ইটের রাস্তা, সেখান দিয়ে ওরা হাঁটাহাঁটি করছে। আবির হঠাৎ পেছন থেকে নীলার হাত চেপে ধরে সবার অগোচরে নীলাকে টেনে নিয়ে গেল ঝাউবনের ভেতর। বনের আড়ালে গিয়ে একটা গাছের সাথে আটকে ধরল। নীলা ভ্রু কুঁচকে কিছুটা রাগী কণ্ঠে বলল, কি হলো, এখানে নিয়ে আসলেন কেন? ছাড়ুন আমাকে। আবির একটু অভিমানী সুরে বলল, তুমি না আসলে একটা নিষ্ঠুর। আমার সাথে এত নির্দয় কেন তুমি? বেড়াতে এসে কোথাও একটু নিজের হবু বরের সাথে টাইম স্পেন্ড করবে, একটু বেশি বেশি করে ভিটামিন আর ডোজ দেবে, তা না সবসময় শুধু ওদের সাথে চিপকে থাকো। আরে ভাই, এই অধমের দিকেও তো একটু চোখ তুলে তাকাও। নীলা একটু তাচ্ছিল্যের সরে বলল, কেন আমার তাকাতে হবে কেন? আপনার তো তাকানোর জন্য অনেক মানুষ আছে, তাদেরকে বেশি করে নিজের বডি দেখিয়ে বেড়ান। আবির দুষ্টু হেসে বলল, কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কোথাও কিছু পুড়ছে নাকি? নীলা রাগ দেখিয়ে চলে যেতে নিলে আবির নীলাকে টান দিয়ে নিজের কাছে মিশিয়ে নিল আর বলল, আমি তো আবার সবকিছু আমার কচি ব্যানকেই দেখাতে চাই, আমার ভালোবাসা, আমার অনুভূতি আর আমার মিষ্টি মিষ্টি আদরগুলো। এখন সেই যদি না দেখে তাহলে অন্যেরা তো নজর দেবেই, তাই না? তাই বলছি কি, সব সময় আমার কাছাকাছি থাকো আর তোমার স্পেশাল নজর টিকা লাগিয়ে দাও, তাই দেখবে কেউ আর নজর দিতে পারবে না। আবিরের কথায় নীলা মাথা নিচু করে লাজুক হাসল। আবির নীলার থুতনি ধরে মুখটা একটু উপরে তুলে নীলার ঠোঁটের দিকে ঝুঁকতে নীলা হঠাৎ চোখ বড় বড় করে বলল, আরে জিজু। আবির চমকে গিয়ে নীলাকে ছেড়ে পেছনে তাকালো। পেছনে কাউকেই দেখতে পেল না আবির। আর নীলা এই সুযোগে ভো দৌড় দিল। আবির বুঝতে পারল নীলা ওকে আবার বোকা বানিয়ে চলে গেছে। আবির অতি করুণ চোখে আকাশের দিকে তাকিয়ে বলল, এটা কোনো কথা? খালি আমার সাথেই কেন এমন হয়? এই জীবন রেখে কি লাভ? এর চেয়ে ভালো উঠছে না পৃথিবী থেকে। না না, আমাকে না ওই পাশের বাড়ির মুখ বুড়ে উঠাও। আমি তো শুধু মজা করছিলাম। বাই বাই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। আদিত্য নূরকে নিয়ে বিচের বালুতে এসে দাঁড়ালো। একটু পরেই আকাশ কমলা রঙের হয়ে এলো। চারপাশ আবছা লাল লালিমায় ছড়িয়ে পড়ল। আদিত্য নূরের পেছনে দাঁড়িয়ে পেছন থেকে নূরের ডান হাতের উপর হাত দিয়ে নূরের হাতটা সামনে উঁচু করে মেলে ধরল। তখনই
সামনে বিশাল থালার মতো হলুদ সূর্যটা ধীরে ধীরে ডুবতে শুরু করলো। নূরের মনে হলো সূর্যটা যেন ওদের হাতের ওপরই নামছে। নূর বিস্মিত হয়ে গেল। এত সুন্দর একটা মুহূর্ত এর আগে কখনো দেখা হয়নি ওর। সত্যি মুহূর্তটা ভাষায় প্রকাশ করার মতো না। ইটস বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। সন্ধ্যার পরে সবাই আবার রিসোর্টে ফিরে এলো। আয়াত রুমে ঢুকে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ওর কানের দুল খুলতে লাগলো। বিহান বেডে বসে বলে উঠল, আমার টি শার্ট আর ট্রাউজার কোথায় রেখেছো? একটু বের করে দাও তো। আয়াত কোনো কথা না বলে চুপচাপ লাগেজ খুলে বিহানের কাপড় চোপড় বের করে বিহানের সামনে বেডের উপর রেখে দিল। তারপর আবার গিয়ে নিজের কাজ করতে লাগলো। বিহান হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, আজকে দিনটা সত্যি অনেক ভালো ছিল, তাই না? অনেকদিন পর এত মজা করলাম। আয়াত আয়নার সামনে নিজের কাজ করতে করতে ছোট্ট করে বলল। হুম। বিহান আরও কিছু টুকটাক বলল, তবে আয়াত শুধু হা করে যাচ্ছে। বিহান এবার ব্যাপারটা খেয়াল করলো। বিহান ভ্রু কুচকে বলল, কি হয়েছে তোমার? কথা না বলে শুধু হুহা করছো কেন? আয়াত লাগেজ থেকে নিজের কাপড় চোপড় বের করতে করতে ছোট্ট করে বলল। কিছুই হয়নি। আয়াত ওর কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই বিহান ওর একটা হাত টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, আরে হয়েছে কি? এমতে মুট লটকায় আসো কেলা? আয়াত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, কি আবার হবে? কিছুই হয়নি, ছাড়ুন, ফ্রেশ হব। বিহান এবার আরও শক্ত করে ধরে বলল, সত্যি কথা না বলে ছাড়া পাচ্ছ না তুমি? আরে বাবা, না বললে জানবো কি করে কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, ছাড়ুন আমাকে। দেখো, এখন কিন্তু রাগ বাড়াচ্ছ আমার। আরে এভাবে রাগ করার কারণটা কি সেটাই বুঝতে পারছি না আমি। সব কিছু তো ঠিক ছিল, হঠাৎ কি থেকে কি হয়ে গেল তোমার? এমন বিহেভ করছো কেন? আয়াত এবার একটু তাচ্ছিল্যের সরেই বলল, ও তাহলে এখন আমার ওপর বিরক্ত হয়ে যাচ্ছেন আপনি? তাই তো তখন ভাইয়াকে ওভাবে নির্দ্বিধায় বলে দিলেন আমাকে নিয়ে যেতে। নিশ্চয়ই আর ভালো লাগছে না আমাকে? না লাগারই কথা, আপনি তো আর আমাকে চাননি। আমি তো আপনার ঘাড়ে চড়ে বসেছিলাম, তাই তো এখন ঘাট থেকে নামাতে চাচ্ছেন। বিহান যেন তাজ্জব বনে গেল। এই সামান্য মজার ব্যাপারটা এই মেয়ে এত সিরিয়াস বানিয়ে বসে আছে। আয়াতের কথাগুলো শুনে বিহান রাগে চোয়াল শক্ত করে বলল, আমি তো ভেবেছিলাম তুমি ম্যাচিওর আর বুদ্ধিমান হয়ে গেছো, কিন্তু তুমিও যে এত বড় ডাম্প তা আমার জানা ছিল না। বিহানের কথায় আয়াত ছলো ছলো চোখে বিহানের দিকে তাকালো। বিহান আরও রাগী কণ্ঠে বলল, খবরদার, এক ফোঁটা চোখের পানিও যেন না পড়ে। এক ফোঁটা পানি নিচে পড়লে তোমার খবর আছে। ঠিকই তো বলেছে, তুমি ডাম্প না হলে কি সামান্য একটা মজার ব্যাপার নিয়ে কেউ এভাবে সিরিয়াস হয়ে বসে থাকে? আরে আমি আর আবির সারাদিন যা বলি সব মজা করে বলি, তাই বলে কি ওসব ধরে বসে থাকবে তুমি? এতটুকু কমন সেন্স নেই তোমার? আবার গাদির মতো কি সব আবল তাবল বলে যাচ্ছ? আর কখনো এসব ফালতু কথা বললে দেবো এক থাপ্পড় মেরে। আয়াত অভিমানী কণ্ঠে বলল। হ্যাঁ মারুন না, এখন এটাই বাদ আছে, এটাও করুন। বিহান মুচকি হেসে বলল, বুঝেছি, বউটার বোধহয় আদর একটু কম হয়ে গেছে, তাই এমন করছে। ব্যাপার না, এখনই সব পুছিয়ে দিচ্ছি। কথাটা বলে বিহান আয়াতকে পাজা করলে তুলে নিল। আর আয়াত লাজুক হেসে বিহানের বুকে মুখ লুকালো। নূর রুমে এসে কাপড় চোপড় বের করে ওয়াশরুমের দিকে যেতে নিলে আদিত্য ওর হাত ধরে বলল, এখন চেঞ্জ করার দরকার নেই, আমরা আবার বের হব। নূর ভ্রু কুচকে বলল, এখন আবার কোথায় যাব? দেখো, সারাদিন ঘুরে ঘুরে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। এখন আর কোথাও যেতে পারবো না। আদিত্য একটু আদুরে কণ্ঠে বলল, এবার চলো না আমার সাথে, দেখবে তোমার সব টায়ার্ডনেস মুহূর্তে ছুমন্তর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? দ্যাটস এ সারপ্রাইজ। আগে চলো, তারপর দেখতে পারবে। নূর মুচকি হেসে বলল, ঠিক আছে চলো। আদিত্য মুচকি হেসে নূরের হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসে আদিত্য ওর বুক করা গাড়িতে নূরকে নিয়ে এসে বসলো। ড্রাইভারকে লোকেশন বলতে ড্রাইভার গাড়ি চালু করলো। অনেকক্ষণ পর গাড়ি তার জায়গা মতো এসে পৌঁছালো। গাড়ি থামতেই আদিত্য নূরের চোখে একটা কালো কাপড় বেঁধে দিল। নূর একটু অবাক হয়ে বলল, এইসব কি? আদিত্য দুষ্টুমি করে বলল, কিডন্যাপ।
আমি তোমাকে কিডন্যাপ করছি। নূর হালকা হাসল। কাপড় বাঁধা শেষে আদিত্য গাড়ি থেকে নেমে নূরের হাত ধরে ওকে ধীরে ধীরে নামালো। তারপর ওর দুই কাঁধ ধরে আস্তে আস্তে ওকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পর আদিত্য থেমে গিয়ে নূরের কানের কাছে ঝুঁকে বলল, আর ইউ রেডি? নূর মাথা ঝাঁকালো, মানে সে রেডি। আদিত্য এবার নূরের চোখের বাঁধন আস্তে করে খুলে দিল। নূর চোখ খুলে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। বিস্ময় আর খুশিতে হাঁ করে দুই হাত মুখে চেপে ধরল নূর। ওরা বর্তমানে এখন শিপইয়ার্ডে আছে, আর নূরের সামনে একটা প্রাইভেট ছোট শিপ দেখতে পাচ্ছে, যেটা ফেরি লাইটস দিয়ে সুন্দর করে ডেকোরেট করা। নূরের খুশিতে যেন কেঁদে দেওয়ার উপক্রম। নূর আদিত্যের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, এটা আমাদের জন্যে? আদিত্য মুচকি হেসে বলল, হ্যাঁ, বলতে পারো। আর যাদের জন্য এটা আমাদের। আদিত্য নূরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, লেটস গো মাই কুইন। নূর হাসি মুখে আদিত্যের হাতে হাত রাখল। আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ওরা উঠতে আদিত্যের প্ল্যান অনুযায়ী জাহাজটা চালু হয়ে গেল। জাহাজে শুধু ওরা দুজন, আর জাহাজ চালক ছাড়া আর কেউ নেই। জাহাজ চালক তার স্থানে বসে জাহাজ চালাচ্ছে, তাই আদিত্য আর নূর কি করবে না করবে সেটা তার চোখে পড়বে না। আদিত্য প্রথমে নূরকে জাহাজের কেবিনে নিয়ে গেল। কেবিনটা অনেক সুন্দর, ছোটখাটো একটা বেডরুমের মতো। এখানে বেড সহ নিত্য প্রয়োজনীয় সব কিছুই আছে। আদিত্য বেডের উপর একটা প্যাকেট নিয়ে নূরের হাতে দিয়ে বলল, এটা তোমার জন্য। এটা পরে একটু পরে জাহাজের পেছন সাইডে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। নূর মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্য রুম থেকে বেরিয়ে গেল। 10 মিনিট পর নূর ধীরে ধীরে কেবিন থেকে বেরিয়ে এলো। জাহাজ এতক্ষণে কিনারা থেকে অনেক দূরে চলে এসেছে। রাতের খোলা আকাশের নিচে নীল সমুদ্রের পানির উপরে জাহাজ চলছে। পানির মিষ্টি ঘ্রাণ আর শো শো আওয়াজে মুখরিত পরিবেশ, সবকিছু মিলিয়ে মুহূর্তটা যেন একটা স্বর্গীয় আনন্দ। নূর মুগ্ধ মনে ধীরে ধীরে আদিত্যের বলা অনুযায়ী জাহাজের পেছনের দিকে এগোলো। পেছনের দিকে আসতে নূর আরও অবাক হয়ে গেল। জাহাজের পেছন সাইডে অনেকখানি খোলা জায়গা, চারিদিকে গ্রিলের রেলিং করা। জায়গাটা ফুল দিয়ে ডেকোরেট করা হয়েছে। মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল, আর দুপাশে দুটো চেয়ার রাখা, সেগুলো সাদা কাপড় দিয়ে ডেকোরেট করা। আর তার উপর কাচের বয়ামের ভেতরে সুগন্ধি ক্যান্ডেল জ্বালানো। টেবিলের উপর উঁচু ঢাকনা দিয়ে ঢাকা কিছু জিনিস আছে, হয়তো খাবার হবে। নূর এবার আরেকটু এগিয়ে গিয়ে দেখলো গ্রিলের গা ঘেঁষে উল্টো হয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আদিত্য। এরই মাঝে আদিত্যও চেঞ্জ করে নিয়েছে। আদিত্য পার্পল কালারের কোট প্যান্ট পরেছে, মাথার চুলগুলো জেল দিয়ে স্পাইক করে নিয়েছে। অসম্ভব ড্যাশিং লাগছে আদিত্যকে। নূর শুধু হাঁ করে তাকিয়ে আছে। নূর এবার আদিত্যের দৃষ্টি আকর্ষণ করতে একটু গলা খাকারি দিল। তৎক্ষণাৎ আদিত্য পেছন ফিরে তাকালো, আর তাকাতেই আদিত্যের হৃদস্পন্দন যেন থমকে গেল। আদিত্যের আখি যুগল যেন নূরের রূপের ঝলকানিতে ঝলসে যাচ্ছে। আদিত্যের দেওয়া এই ড্রেসে ওর কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে ওর নূরকে। আদিত্য নূরকে একটা ওয়েস্টার্ন গাউন কিনে দিয়েছে, গাঢ় লাল রঙের অফ হোয়াইট বডি ফিটিং গাউন, যার নিচের অংশে একপাশে কাটা। সেই কাটায় নূরের ফর্সা মোলায়েম পা দেখা যাচ্ছে, যেমনটা বলিউড বা হলিউড নায়িকারা অ্যাওয়ার্ড শো রেড কার্পেটে পরে থাকে, ঠিক তেমন।